বছর হইলো এখন তোমার বিয়ের? ভাইয়া 5 ইয়ার্স। 5 ইয়ার চলতেছে? তোমার তো একটা বেবিও আছে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বেবিটার নাম কি জানি? মুবাশশিরা। মুবাশশিরা, হ্যাঁ, অনেক পাকনা পাকনা কথা বলে। ও তো তখন কত ছোট ছিল ওই সময়, মানে সেটার সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, যদি আমি খেলতো ভালোই লাগতো। আপনারা সবাই থাকলে না ভালো হতো। এখন যে তোমরা তুমি যে টিউশনও চালাও, সাথে সাথে তোমার ফ্যামিলি লুক আফটার করো, তোমার কিরকম লাগতেছে? কি কষ্ট হয় না দোনো দিক দিয়ে ব্যালেন্স করতে? না আসলে আমি টিউশনের বিষয়টা হচ্ছে কি ভাই, আমি তো যখন ক্লাস 8 পড়তাম ওই সময় থেকে আগে টিউশনিটা রানি, মানে করতে করতে টিউশনিটার প্রতি কোনো মানে বিরক্ততা নেই। তবে মাঝে মাঝে দেখা যায় কি, মানে ফ্যামিলি মেনটেন করতে গিয়ে দেখা যায় ছোট বেবি, আমি ওকে মানে টাইম টু টাইম খাওয়ানো, ওর জন্য একটা খাবার তৈরি করা, বা ফ্যামিলির ভিতরেও কাজ করতে গিয়ে, আবার শ্বশুর বাড়ি আছে, আত্মীয় স্বজন সবাইকে একটু সন্তুষ্ট করতে গিয়ে যেমন বিষয়গুলো মাঝে মধ্যে একটু বিরক্তকর দাঁড়ায়, যে পারতেছি না। মানে এছাড়া আমি আল্লাহর রহমতে মানে কাজের প্রতিও কখনো ইনসেনসিটিভ মাইন্ড আসছে না, বিরক্ততাও আসছে। তো যখন আর কি সবকিছু মিলিয়ে ডিপ্রেশন বা প্রেশার চলে আসে তখন আর কি খারাপ লাগে। এছাড়া আছি মোটামুটি ভাই আপনাদের দোয়ায় সুস্থ আছে, এবং টিউশনি, সংসার, বাচ্চা, ফ্যামিলি, মায়ের বাড়ির দিক, শ্বশুর বাড়ির দিক সবটাই মানে ওভারঅল হ্যান্ডেল করতে পারতেছি এখন পর্যন্ত। বাকি দিনগুলো কি হয় বলতে পারি না ভাই। হ্যাঁ ওইটাই তো। এখন ব্যালেন্স করতে তোমার এখন সমস্যা হয় না, এখন ইউজড হয়ে গেছো, ঠিক না? কিন্তু কয় ঘন্টা করে ডেইলি করা লাগে তোমার টিউশনটা? ডেইলি কয় ঘন্টা করে করা লাগে? এটা কি তুমি গ্রুপে করাও নাকি প্রাইভেট করাও একজনকে? মানে আমি আর কি বেশ না বাসায় গিয়ে পড়াই, যেমন একজন স্টুডেন্ট পড়ে, একজন পড়ে, ওদের বাসায় যে 1 ঘন্টা করে পড়ানো হয়। তো দেখা যাচ্ছে আপনার এই মাসে আর কি 3টা রানিং আছে। জানুয়ারি মাস তো সেকশনটা একটু কম, সব গার্জিয়ানই আর কি কথা হলো জানুয়ারি মাসটা অফ থাকুক, ফেব্রুয়ারি মাস থেকে পড়াবে। তো সেই ক্ষেত্রে ওই সময় আপনার ভাইয়া 6টা, মানে নভেম্বর পর্যন্ত 6টাই ছিল, ডিসেম্বরে মানে 6টা কি ডিফারেন্ট বাসায় দিয়ে করতেও লাগতো নাকি 6টা একসাথে করায় ফেলতো গ্রুপে? না মানে হচ্ছে কি ভাইয়া, 6টা যদি আমি একসাথে পড়াই তখন ওরা আমাকে আমার বাসায় এসে পড়বে, যেমন 800 টাকা বা 1000 টাকা বা 1200 টাকা এরকম দিবে। আর এখন আমি ওদের বাসায় গিয়ে পড়াচ্ছি, যেমন 1 ঘন্টা সময় দিচ্ছে 2500 3000, মানে এরকম স্যালারিটা ওরা আমাদের দেয়। এবং আর যাদের আমি বাসায় গিয়ে পড়াই, যেমন ওরা একটু উচ্চবিত্ত পরিবারে, দেখা যাচ্ছে কেউ একটু বড় লোক ফ্যামিলি, তো দেখা যাচ্ছে আমি যদি ওদের বাসায় এসে পড়ার কথা বলি না, ওর ফ্যামিলিগত ভাবে রাজি হবে না। ওনাদের কথা হলো আমরা কিছু টাকা বেশি দিয়ে পড়াবো, কিন্তু আমাদের বাসায় এসে পড়াতে হবে। সেই ক্ষেত্রে আর কি হ্যাঁ এই সমস্যাটা। আর দ্বিতীয় হচ্ছে মানে আমাদের বর্তমানে বাংলাদেশে টিচার অনেক ভাইয়া, মানে এত অনেক টিচার। আমি একটা মহল্লায় বসবাস করি, এখানে আসলে কি বেকারত্ব বেশি, তো এইজন্য প্রাইভেট টিচার গুলো বেশি। কারণ কি করবে, চাকরি পেতেছে না, সবাই চিন্তা করে একটা না একটা কিছু সোর্সিং। আমি যে একটা বেস খুলবো, যেমন আমার বাসার সাথে 3-4টা বেস, ওই দেখা যাচ্ছে একটা স্কুল সপ্তাহে স্কুল এক টিচার বেস পড়াচ্ছে, বা দেখা যাচ্ছে ডনকোটা স্কুল এক টিচার বেস পড়াচ্ছে। মানে আমি যে এরকম একটা সুবর্ণ সুযোগ নিজের জন্য তৈরি করবো, এই 1 বছর যে এখানে কোনো কোচিং এ আমি একটা কোচিং দিচ্ছি, আমি একটা সব স্টুডেন্টরা চিন্তা করবো যে এই কোচিং এ গিয়ে এখানে এরকম একটা সুযোগ নাই। যেমন আপনি আপনার রিলেটিভ যারা আছে আপনার কাছে পড়তে পারতো, মানে কোনো সুযোগ নাই যে অন্য কারো কাছে গিয়ে পড়বে। তো মানে এই ধরনের প্রবলেম গুলোর কারণে দেখা যাচ্ছে বেস করাটাও সম্ভব হয় না। আমার কাছে পড়তে আসছে, কিন্তু আপনি বলতে চাই তুমি ওর কাছে পড়তে গেছো কেন, আমার কাছে পড়বা। আমার কাছে কিন্তু অলরেডি পড়তেছে, তারপরও বাধা, আমার কাছ থেকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে?
মানে বলছে টিচার বলছে আপনার ম্যাম ওনার কাছে না পড়লে সমস্যা হবে, স্কুল আমার নাম্বার কম দিবে, মানে এই ধরনের প্রবলেম গুলো। ব্ল্যাকমেইলিং করে ফেলে আর কি টিচাররা। হ্যাঁ হ্যাঁ, সরাসরি দেখা যাচ্ছে মানে সরাসরি ব্ল্যাকমেইল, ইভেন মানে এরকম এক ধরনের বই দেখায়, ভয় দেখা যায় বাচ্চাদের ভিতরে যে তুমি আমার স্কুলের স্টুডেন্ট, আমার কাছে পড়বা, ভালো রেজাল্ট করতে পারবা, তাহলে কিন্তু তোমার মানে নাম্বার কম দেওয়া হবে বা খাতা দেখা, এই ধরনের জিনিসগুলো ফলো আপ করাতে স্টুডেন্টদের মেন্টালি নষ্ট হয়ে যাবে, ওরা ভয় পায় সত্যি আমি এই টিচারের কাছে পড়বো, পরবর্তীতে যদি আমার কোনো প্রবলেম হয় তো ওরা মানে বাধ্যগত থাকে, এক কথা অনুগত ভাবে এই টিচার গুলার কাছে পড়তে হ্যাঁ এটাই বাধ্য হয়ে যায় এক সময় এরকম। এটা অবশ্য ঠিক। আর ভালো আছে ভাইয়া? তুমি কি এলাকা ভিত্তিক পড়াও নাকি যে না আমি নারায়ণগঞ্জ যে কোনো জায়গায় আমাকে বলুক আমি যা পড়াইতে পারি? না না, আমি আমি যে টিউশনিটা করি, যেমন আমার এলাকা বলতে গেলে একেবারে আমার বাসার সাথে, হ্যাঁ যেমন আমার বাসার পিছনের বাড়ি, সামনের বাড়ি, মানে আমি যে পড়াগুলো, যেমন অনেকের ক্ষেত্রে এই কষ্টটা করতে হয়, যেমন আমি আমার এদিকে হয়ে ভালো যে আমার বাসার সাথে, যেমন 1 মিনিটের দূরত্ব, 2 মিনিটের দূরত্ব সাথে ওদের আমি পড়াইতে পারতেছি। তো দেখা যাচ্ছে কি একটা সময় মানে আমারও অতটা বেশি কষ্ট হইতেছে না, আর গার্ডিয়ানরাও স্যাটিসফ্যাকশন থাকতেছে, জ্বর বৃষ্টি জ্বর যাই হোক আমি পড়াতে যেতে পারতেছি। দূরে হলে তো দেখা যাচ্ছে আবহাওয়া ভালো না, গেলাম না, কেন আসলো না ম্যাডাম, আবহাওয়ার প্রবলেম। তো এই প্রবলেম গুলো তাদেরকে দেখাতে গেলে ওই ক্ষেত্রে টিউশনিও স্যাটিসফ্যাকশন থাকে না, আমার অত বেশি টিউশনিও পাওয়া যায়। ওইটাই তো বাসায়। আচ্ছা তুমি কোন ক্লাসের স্টুডেন্টরা বেশি প্রিপেয়ার করো যে পড়াইতে, যে তোমার জন্য ভালো হয়? তোমার কি আমি তো ভাইয়া মানে যাদের পড়াচ্ছি মানে যে নির্দিষ্ট কোনো ক্লাস নেই, যেমন কেউ কোনো বাচ্চা ক্লাস 4 পড়ে একজন পড়াচ্ছি, কেউ পড়তেছে ক্লাস 5, আবার এই যে এবার 8 ছিল 9 ক্লাস 9 আছে, আবার 7 আছে, মানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, মানে এক একটা মানে এক এক ক্লাসের। কিন্তু দেখা যাচ্ছে যেমন ক্লাস 9 এর যে বাচ্চাটা পড়াচ্ছি অল সাবজেক্ট আমি পড়াইতেছি না, 3টা টিচার ওর জন্য ভাগ করা, 3 টিচার 3টা মানে 3 ভাগে ভাগ করে দেয়, যে যেটা প্রিফার করে তাকে সেটা দেওয়া হয় আর কি। আচ্ছা, আর তোমার ডেইলি মনে করো কত ঘন্টা এটার পিছনে মানে টাইম স্পেন্ড করতে লাগে, যে আমার এই কয়টা স্টুডেন্ট এই কয়টা, ডেইলি কত ঘন্টা তোমার এটা? 8 আওয়ার্স, 7-8 ঘন্টা চলে যায় এগুলোর পিছনে। তারপর আবার ভাইয়া মানে ফ্যামিলি মেইনটেইন দেখা যায়। হ্যাঁ এটা তো টাফ হয়ে যায়। তোমার এর মধ্যে ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো তোমার আইসা লুক আফটার তো করতে পারো না মনে হয় তুমি সাথে সাথে আইসা? না, ওকে ওর লুক আফটার করি ভাইয়া, যে আমি যেরকম এখন যেমন আমি এই 7 এর 8 আওয়ার সময়টা যদি একটা জব করতাম, আমি কিন্তু ওই চিন্তাটা করতাম যে এক সকাল চলে গেছে, যতক্ষণ আগে পড়িয়ে তারপর বাসায় আসবো। আমি আগে এরকমটা করি না, যেমন দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা পড়াইছি, তারপর আমি একটা গ্যাপ নিয়ে আসতাম, মানে আমার বাচ্চাকে ওকে টেক কেয়ার করা, ওকে খাওয়ানো, বা ওকে যদি গোসল করানো লাগে, আমার দাদু আছে, ওর আব্বু আছে, ওরাও দেখে। দাদু যেমন আমি পারতেছি না, তখন ওর দাদুকে বলি যে আপনি ওকে দেখেন, আমি আজকে ওকে গোসল করাইনি, মা একটু গোসল করাই দিয়েন তো, মানে এরকম আর কি। মানে ওর আব্বু অলওয়েজ থাকে, দেখা যায় ভালো মন্দটা আর কি একটু দেখে, না হলে তো পারতাম না, আবার তখন বেশি কষ্ট হয়ে যেত। ও না সাথে দেখে বিদায় যেমন আমি আবার হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, তাহলে তোমার জন্য একটা উপহার আছে। যদি একটা প্রশ্ন মনে করো 20টা তোমার কুইক র্যাপিড ফায়ার রাউন্ড হবে, 20টা তোমার একটা প্রশ্ন করব, বুঝছো? এই 20টার মধ্যে তুমি কুইকলি আনসার দিবা। তোমার টাইম থাকবে 45 সেকেন্ড, ঠিক আছে? 45 সেকেন্ডে 20টা যদি আনসার করতে পারো তো তোমার জন্য গিফট হ্যাম্পার আছে। হ্যাঁ, এটা হবে কি, আমি তোমার দুইটা অপশন দিব, দুইটা অপশন থেকে একটা চুজ করবো। এটা হলো গিয়া কুইক, এটা হলো র্যাপিড ফায়ার রাউন্ড। আমি তোমার কুইকলি আনসার মানে কোশ্চেন গুলো করবো, আর তুমি কুইকলি আনসার দিয়ে দিবে। দুইটা থেকে একটা অপশন চুজ করে সাথে সাথে আমাকে বলে ফেলবো। এখন
এখনই বলতে পারবা চাইলে, পরে তো পরে আবার পরে কবে ফোন দেই তোমার, তুমি তো ব্যস্ত মানুষ। আচ্ছা তোমার জন্য 1 মিনিটই করে দিতেছি, 45 সেকেন্ড না, তোমার জন্য 1 মিনিট, যাও আরো ইজি করে দিলাম। দুইটা মানে দুইটা থেকে একটা চুজ করবা। র্যাপিড ফায়ার রাউন্ড তো দেখছো ঠিক না, একদম ইজি সিম্পল। এটা হলো র্যাপিড ফায়ার রাউন্ড উইথ জুনেদ। ওকে আসো খেলে, তুমি রেডি? হ্যাঁ ভাই আমি রেডি। আচ্ছা তাহলে তোমার টাইম স্টার্ট নাও। ফিশ অর চিকেন? চিকেন। বাইক অর কার? কার। স্যুপ অর নুডলস? নুডলস। চাইনিজ অর ইটালিয়ান? ইটালিয়ান। রেইনি অর সানি? সরি। রেইনি অর সানি? আচ্ছা এটা বাদ দিই, ডার্ক অর লাইট? হ্যাঁ হ্যাঁ। পাস বলে ফেলতে পারবা সাথে সাথে, না বুঝলে পাস। ডার্ক অর লাইট? লাইট। শাহরুখ অর সালমান? শাহরুখ। অ্যাপল অর স্যামসাং? পাস। বুঝতে পারি নাই। পাস। অ্যাপল অর ওকে। সায়েন্স অর হিস্ট্রি? সায়েন্স। ওকে তোমার টাইমস আপ। তো দেখা গেল তুমি প্রায় 10টার মতো আনসার দিয়ে ফেলছো 20টার মধ্যে, একটু সময় লাগছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কারণ এই ফোনের কমিউনিকেশন তো, তাই একটু এমনিও সময় লাগে, তাই একটু সময়টাও বাড়াই দিয়েছিলাম, 45 সেকেন্ডের জায়গায় 1 মিনিট করছে। হ্যাঁ এখন বলো আর কি করতেছো এখন, শোনো তোমার সাথে এক রাউন্ড খেলে ফেললাম। আর সেকেন্ড রাউন্ড এটাই মজা খেলার মধ্যে, কিন্তু মানে হুট করে খেললাম, এটার মধ্যে একটা আনসার হলো, এটাই কিন্তু একটা। হ্যাঁ ওইটাই, এখন যদি বলে বলে করে যেটা। বললে 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 কোনো কিছু স্ক্রিপ্টেড জিনিস আর তোমার ওই হঠাৎ করে যেটা হয় এটার মধ্যে টোটালি নাইট অ্যান্ড ডে তফাৎ থাকে। তা আমি চিন্তা করে দেখছি যে এরকম করে হয় না, দেখা যায় যে আমরা আমরা ওরকম সেলিব্রিটিও না যে আমরা আমরা তোমার ওই ইয়া করতে পারবো, যে এরকম স্ক্রিপ্টেড জিনিস আমরা ওরকমভাবে প্রেজেন্টও করতে পারবো, ঠিক না? আমরা ন্যাচারাল মানুষ, ন্যাচারাল জিনিসই পছন্দ করি, আর্টিফিশিয়াল না। আমাদের আমাদের ভিতরে ভাইয়া ন্যাচারালটাই হবে, আর্টিফিশিয়াল ভাবে করলে আমাদের এটা হবেও না। হয়, হবে না। মানে সব প্ল্যান মাফিক কাজ করা ভালো, কিন্তু মানে এই ক্ষেত্রগুলোর মধ্যে হবে না, টোটালি আলাদা। দেখবেন ভাই আপনি ট্রাই করে দেখেন যে আপনি সবকিছু ঠিকই, কিন্তু তারপর আপনি এখন নিজের মানে যেটা একদম বিতর্কগত ভাবে বলতে পারতেছেন, তখন দেখবেন সবকিছু উলট পালট হয়ে যাবে। হুম 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 আর সেটা একটা আনন্দও লাগে না। ওইটাই একদম। আর সবার সম্বন্ধে সবার একটা জিনিস কি, মানুষ ওই আমরা সবাই কি এখন লকডাউনের মধ্যে আছি, সবাই একটা নিজের মধ্যে নিজে কি বলে নিজে বক্সের মধ্যে আটকে রাখছে আর কি। তো আমরা ওই বক্স থেকে বাইরে হইতে পারি না, আমাদের থিঙ্কিংটাও কিন্তু আমাদের লিমিটেড হয়ে গেছে, সব কিছু আমাদের চিন্তা ভাবনা দেখো যে একটা বক্সের মধ্যে হয়ে গেছে। আমি আমাকে নিয়ে সব কিছু, আমি আমার আমাকে এই এই ওয়ার্ডটাই আমাদের ব্রেনে সবসময় চলতে থাকে, যে আমরা অপরের নিয়েও চিন্তা করতে পারতেছি না এমন একটা সময়, যে আমরা কারোর নিয়ে যে চিন্তা করবো, কারোর নিয়ে যে ভাববো, এই সময়টা সিচুয়েশনটা শুধু নিজের জন্যই ভাবার জন্য পাইতেছি। তো আমরা এই এই যে এই শোটা করার মাধ্যমে আমি চাইতেছি যে এই যতক্ষণ এই শোটা করি অ্যাটলিস্ট নিজের এই বক্সের থেকে বাইর হয়ে চিন্তা ভাবনা করতে পারলে অতটুকু সময়টা মনে করো যে আমি আমার নিজের খুঁজে পাইতেছি। তো আমি সবসময় দেখা যাইতেছে যে আমি সবসময় নিজের নিয়ে ভাবতেছি, নিজের শো নিয়ে ভাবতেছি, কিন্তু কার সাথে যোগাযোগ হইতেছে না, কমিউনিকেশন হইতেছে না, বসও চলে যেতেছে কাজের ব্যস্ততায়, কারোর সাথে কমিউনিকেশন হইতেছে না। কিন্তু
হঠাৎ করে মাথায় আসলে এখন তো ফ্রি আছে, এখন সবার সাথে কমিউনিকেশন করি না, কিন্তু কোনো একটা এক্সকিউজের দরকার ছিল, যে এই একটা এক্সকিউজ, আচ্ছা এই একটার মাধ্যমে কথাবার্তা সবার সাথে আবারও রিকানেকশন, আবারও পুরনো সব কিছু আবারও জোড়া লাগুক, ওরকমভাবে আমি চাইতেছি যে শোর মাধ্যমে সবার সাথে ফোন টোন করে কথাবার্তা বলে আগের মতো সব কিছু ব্যাক টু নর্মাল সব কিছু নিয়ে যেতে। তো আমি তো সব কিছু করা সম্ভব না, আমরা যদি সবাই নিজেরা লুক আফটার না করি, এই যে এখন দেখো এই প্যান্ডামিকের সময় আমরা যদি ঘন ঘন হাত না ধুই, মাস্ক না লাগে বাইরে চলার জন্য, আমরা যদি নিজের প্রতি নিজে লুক আফটার না করি, ঠিক আছে, তাহলে কিন্তু দেখা যাইতেছে আমরা নিজেরাও বিপদে পড়তেছি, সাথে সাথে আমরা আমার আশেপাশে যারা আছে তাদেরকেও বিপদে ফেলতেছি, প্লাস আমার ঘরের যে মেম্বারগুলো আছে তাদেরকেও বিপদে ফেলতেছি আমরা সবাই, ঠিক না? এই বিষয়ে তো আমাদের অবশ্যই উচিত সচেতন হয়ে চলা, নিজে সচেতন, অন্যকে সচেতন করা, এবং আমি সবকিছু মিলে লুক আফটার নিজের প্লাস আদার্স সবাইকে। তো বেসিক্যালি আমরা সবসময় তো চিন্তা করি, হ্যাঁ ঠিক আছে নিজে সেফ থাকবো, কিন্তু আমরা কি ওরকম ভাবে চিন্তা করি যে হ্যাঁ আসলে যে আমরা সেফ থাকলেই যে আমার ফ্যামিলিটা সেফ থাকবে? আমরা মানে প্রথম লকডাউনে তো এরকম ভাবেই চিন্তা করছিলাম, কিন্তু সেকেন্ড লকডাউনে সবাই এমন ভাবে রিল্যাক্স হয়ে গেল যে না, এখন তো আর ওই আগের মতো না, এইটা তো অনেক পুরানো হয়ে গেছে সাবজেক্টটা, সবার কাছে মনে হইতেছে যে করোনা তো পুরানো হয়ে গেছে, করোনা তো এটা তো গেছে, এটা আর মনে হয় আর আসবে না, আমার হইতেছে না যখন কারোই হবে না, এরকমই সবাই একটা কেয়ারলেস হয়ে গেছে করোনার প্রতি। কিন্তু আসলে এখন যে পরিস্থিতিটা খুবই সিরিয়াস, এখন আগের থেকে আরো বেশি সিরিয়াস, সবার একটু এক্সট্রা সচেতন হওয়া দরকার। আর সবাই শুধু নিজের কথা না চিন্তা করে সবার কথাই চিন্তা করা দরকার, যে আমার সাথে সাথে আমার পাশের যে লোকগুলো আছে, আমার কলিগরা আছে, আমার ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু যারা আছে, সবাই যেন সেফ থাকতে পারে, সেই চিন্তা ভাবনা করে আমাদের বাইর হওয়া দরকার, চলাফেরা দরকার, ঠিক না? হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই, কারণ বিষয়টা হচ্ছে কি ভাইয়া, সবাই আর হ্যাঁ তাহলে ভালো থাকো, তোমার সাথে বিদায় নেওয়া হইলো না বুঝছো, এই জন্য আবার ফোন ব্যাক করলাম, বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো বুঝছো। ভালো থাকবেন। আমি চাই আমার ভাইয়ার এই প্রোগ্রামটা খুব জনপ্রিয় হোক, সবাই দেখুন ইনশাআল্লাহ। বড় কথা হলো আমাদের জন্য দোয়া করবেন, কোভিড চলাকালীন সময় সবাই যাতে বাসায় সবাই সেফ থাকে, মাস্ক পরে বাসা থেকে বের হয়, ইনশাআল্লাহ ব্যবহার করে। যে এই মেসেজটাই দেওয়ার দরকার ছিল। হ্যাঁ থ্যাংক ইউ, আর তুমিও ভালো থেকো, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো, আর তোমাদের জন্য দোয়া রইলো। ভাইয়া অবশ্যই দোয়া করি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হ্যাঁ তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায়। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো ওকে ভিউয়ার্স, এই ছিল উর্মি, আমার ছোট বোন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে হাত ধোয়ার জন্য নিজেকে তৈরি করে নেবেন, অ্যাটলিস্ট 20 সেকেন্ড দোনো হাত ভালো করে সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, এবং মাস্ক পরবেন যেখানে মাস্ক পরার খুবই দরকার, অ্যান্ড 2 মিটার ডিস্টেন্স সবসময় মেনটেন করে চলবেন এই কোভিড কালে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।